দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন আড়াইসির গণতন্ত্র রাজনীতি বিষয়কে আলোচনায় আমরা খুঁজবার চেষ্টা করি রাজনীতির গতি প্রকৃতি, কোন দিকে যাচ্ছে রাজনীতি এবং সব মিলিয়ে সমসাময়িক পরিস্থিতি নিয়ে পর্যবেক্ষণ এবং পর্যালোচনা করবার চেষ্টা করি। এই মুহূর্তে আমরা জানি যে রাজনীতিতে নানা রকম উত্তাপ চলছে, উত্তপ্ত পরিস্থিতি, বাক্য বিনিময় চলছে। অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে যেমন সমালোচনা চলছে, একই সঙ্গে আমরা দেখছি যে নতুন করে রাষ্ট্রকে মৌলবাদের তকমা দেওয়ার যে এক ধরনের প্রচেষ্টা আমরা দেখেছি ভারতীয় গণমাধ্যমে। বাংলাদেশের সংখ্যালঘুদের নির্যাতনের যে খবর এবং সোশ্যাল মিডিয়ায় যে গুজব, এই বিষয়গুলো কিন্তু নতুন করে আবারও আলোচনায় আসছে। সব মিলিয়ে আজকে গণতন্ত্র আমরা খুঁজতে চাই বাংলাদেশ নিয়ে কি অন্য কোনো ষড়যন্ত্র হচ্ছে নাকি সবই আসলে ষড়যন্ত্রের অংশ। এই যে মৌলবাদী রাষ্ট্রের তকমা দিবার যে প্রচেষ্টা, এই ধরনের সংবাদ এবং ভারতের সাথে এই যে বাংলাদেশের নতুন করে এক ধরনের উত্তপ্ত পরিস্থিতি, সব মিলিয়ে আসলে কোন পথে হাঁটছি আমরা, এসব প্রশ্নের উত্তর খুঁজবো আজকের আড়াইসিএল গণতন্ত্র। আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন, আমরা পরিচয় হতে চাই। আমাদের সঙ্গে রয়েছেন মহিউদ্দিন খান মোহন, সাংবাদিক এবং রাজনীতি বিশ্লেষক, স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আরও একজন সিনিয়র সাংবাদিক রয়েছেন, সোহরাব হাসান, যুগ্ম সম্পাদক, প্রথম আলো, স্বাগত জানাচ্ছি আপনাকে। আমরা যদি আলোচনার শুরুটাই করি এরকম যে আজকেও কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা সোহরাব হাসান আপনাকে দিয়ে যদি শুরু করি, যে ফ্যাসিস্টরা আসলে দেখাতে চাইছে বাংলাদেশ মৌলবাদী রাষ্ট্র হয়ে গেছে, এরকম একটি কমেন্ট তিনি করেছেন আজকে। এবং সব মিলিয়ে আমরা যে বিষয়গুলো দেখছিলাম মিডিয়াতে এমনভাবে আসছিল যে সংখ্যালঘু নির্যাতনের ঘটনাগুলো বাংলাদেশে ঘটছে, সেটি কিন্তু মানুষের মধ্যে দ্রুত আসলে গুজব আকারে ছড়িয়ে যায়। একেবারে গ্রামের একজন মানুষ হয়তো তিনি টেনশনে ভুগছেন যে বাংলাদেশ আসলে কোথায় হাঁটছে। সব মিলে আমরা একটা বড় অর্জনের মধ্য দিয়ে এসছি, নতুন একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে আমাদের মধ্যে, নতুন নেতৃত্ব তৈরি হয়েছে, কিন্তু কোথাও একটা অস্বস্তি, ছন্দহীনতা আমরা দেখতে পাচ্ছি। আপনার কাছে একটু জানতে চাইব, এই যে রাষ্ট্রকে মৌলবাদের তকমা দেওয়ার একটা চেষ্টা, আজকের যদি আলোচনা শিরোনাম ধরে বলি, আপনি মনে করেন কিনা যে বাংলাদেশ তো আমরা জানি কখনোই আসলে মৌলবাদী রাষ্ট্র ছিল না ঐতিহাসিকভাবে, এবং সামগ্রিকভাবে যে সংবাদগুলো আসছে সেটা নিয়ে আপনার একটু পর্যবেক্ষণ এবং মতামত জানতে চাই। ধন্যবাদ। কথা হচ্ছে, সব সংবাদ যেমন সংবাদ নয়, সব সংবাদকে খুব একটা গুরুত্ব দেওয়া ঠিক নয়। বা আপনি বলেছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরনের প্রচার, তো সামাজিক যোগাযোগ মাধ্যমের তো কোনো দায়বদ্ধতা নেই। প্রথম হচ্ছে, দ্বিতীয় হচ্ছে যে প্রচারটা কে করেছে, মৌলবাদের তকমাটা কে দিয়েছে। এখন আরেক মৌলবাদী গোষ্ঠী যদি এই তকমা দেয় তাহলে ধরে নিতে হবে কোনো স্বার্থ আছে। আর নীতি আদর্শের ক্ষেত্রে যদি হয় তাহলে সেটি আমাদের কোনো ভুল আছে কিনা, আর যে অভিযোগ তারা করেছে সেখানে সেই অভিযোগের কোনো ভিত্তি আছে কিনা, সেটি আমাদের খতিয়ে দেখা উচিত, তদন্ত করা উচিত, এবং যদি থাকে দ্রুত সেই ব্যবস্থা নেওয়া। এটা ঠিক যে 5 আগস্টের পর ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের একটা টানাপোড়েন চলছে। এক্ষেত্রে বাংলাদেশের তেমন দায় নেই, কারণ বাংলাদেশ সম্পর্ক ধরে রাখতেই চাইছে। ভারতের পক্ষ থেকে এক ধরনের তারা বৈরী নীতিই নিয়েছে বলা যায়। বৈরী যদি নাও বলি, যে তারা ঠিক যেভাবে দ্বিপক্ষীয় সম্পর্কে সহযোগিতামূলক যে সম্পর্কটা, সেটি আসলে এক ধরনের সহযোগিতার অভাব, আন্তরিকতার অভাব আমরা দেখছি। এই গত 3.5 মাসের মধ্যে একবারই আনুষ্ঠানিক বৈঠক হয়েছে, সেটা হচ্ছে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা এবং আমাদের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে, সেটি জাতিসংঘে। এরপর আগামী 10 তারিখে পররাষ্ট্র সচিব পর্যায়ে একটা বৈঠক হওয়ার কথা। এটা নিয়মিত বৈঠকের অংশ, কিন্তু বাংলাদেশ আশা করছে যে এর থেকে অগ্রগতি হবে। কিন্তু এই বৈঠকটার ব্যাপারে ভারত কিন্তু এখনও নিশ্চিত করেনি। তারা বলেছে যদি সিদ্ধান্ত হয় জানাবে। তাই মনে করি যে আমাদের মধ্যে অস্বস্তির যেমন কারণ আছে, ভারতের তো অস্বস্তির কারণ আছে। এই যে দুই দেশের মধ্যে এই ধরনের বৈরী সম্পর্ক বা এক ধরনের টানাপোড়েন, আর সেটি ভারতকে লাভবান হচ্ছে। ভারতের যে এতগুলো প্রতিবেশী দেশ, তার মধ্যে কয়টির সাথে তাদের সুসম্পর্ক আছে, এটাও মানুষ করবে। বাংলাদেশের সাথে অবশ্যই সুসম্পর্ক ছিল 5 আগস্টের আগ পর্যন্ত। এখন সেটি কতটা আমাদের স্বার্থে, কতটা তাদের স্বার্থে, এবং সব দেশেই সম্পর্ক তৈরি করে নিজেদের স্বার্থে। আর যে বিষয়টি হচ্ছে ভারতের অস্বস্তির কারণ কি বা অস্বস্তি কেন,
এখন বাংলাদেশের মানুষ সরকার পরিবর্তন করেছে, গণ অভ্যুত্থান করেছে, এটা তো সম্পূর্ণ বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার। কালকে নির্বাচন হলে আরেকটি দল ক্ষমতায় আসতে পারে। ভারতের দেখার বিষয় তাদের ঝুঁকি তৈরি না হয়, নিরাপত্তা ঝুঁকি, তাদের জনগণের জন্য কোনো সমস্যা তৈরি না হয়, অর্থনৈতিক এখানে যে বিনিয়োগ আছে সেই বিনিয়োগে কোনো সমস্যা না হয়, এগুলো দেখার, এবং সেটা কূটনৈতিক পর্যায়ে কোনো সমস্যা থাকলে সমাধান করা। এই বাইরে প্রচার করে এটি দুদেশেরই ক্ষতি আমি মনে করি। আর মানে সুসম্পর্ক তৈরি করা কঠিন, কিন্তু সেটা ভেঙে দেওয়া সহজ। এতদিন 53 বছর ধরে, এবং ভারত তো বলে, এবং এও সত্য, আমাদের মুক্তিযুদ্ধে ভারতের তো বিপুল সহযোগিতা ছিল, এবং সেটি তো আমরা স্বীকারও করি। কিন্তু আবার এও ঠিক যে যখন দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে স্বার্থের টানাপোড়েন, অধিকারের বিষয়টি আসে, ভারতের সাথে যে আমাদের অমীমাংসিত বিষয়গুলো আছে, তিস্তার পানি বন্টন, অন্যান্য নদীর পানি বন্টনে কি হবে বা বন্টন হওয়ার, দ্বিতীয় হচ্ছে যে গঙ্গার চুক্তি শেষ হয়ে যাচ্ছে আর 2 বছরের মধ্যেই সেটি নবায়ন করা, এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সীমান্তে যদি ওই অর্থে বলেন, যেহেতু এখন যাতায়াত কম, সীমান্তে হত্যাকাণ্ড কম, তারপরও মাঝে মাঝে আমরা খবর পাই। তা এটি মানে কূটনৈতিক সম্পর্ক, আমরা প্রতিবেশীকে কিন্তু আমরা বাদ দিতে পারবো না, ভারতও প্রতিবেশীকে বাদ দিতে পারবে না, কারণ এটা হচ্ছে অনিবার্য অবস্থান, বা এটি অপরিবর্তনীয়। তো আমরা আশা করি যে বন্ধুসুলভ ব্যবহার আমরা ভারতের কাছ থেকে চাই। আমরা যদি আমাদেরও একই রকম তার প্রতিদান দেওয়া উচিত। সরওয়ার হাসান, অনেক ধন্যবাদ। আবার আসবো আপনার কাছে। মহিউদ্দিন খান মোহন রয়েছেন, সাংবাদিক এবং রাজনীতি বিশ্লেষক। আপনার কাছে ওই একই বিষয় জানতে চাইব। আমরা যদিও আজকে আলোচনার শিরোনাম দিয়েছি রাষ্ট্রকে মৌলবাদের তকমা দেওয়ার চেষ্টা, এই কারণেই বলা যে মির্জা ফখরুল ইসলামের কোট করেই যদি বলি, তিনি আজকেও বলেছেন যে আসলে গণ-অভ্যুত্থানের মুখে স্বৈরশাসক হয়তো পালিয়ে গেছেন, কিন্তু সীমানার ওপারে আসলে ফ্যাসিস্ট বসে আছেন, প্রতিদিন ষড়যন্ত্র হচ্ছে। সেই জায়গাটা ধরেই আসলে আপনাকে প্রশ্ন করা। আলমগীর সাহেব কি বলছেন? জি, মৌলবাদ সম্পর্কে কিছু তিনি বলছেন যে ফ্যাসিস্টরা আসলে দেখাতে চাইছেন যে বাংলাদেশ একটা মৌলবাদী রাষ্ট্র হয়ে গেছে। ধন্যবাদ। আসলে পরাজিত শক্তি বিজয়ীদের নানাভাবে উৎপাত করার চেষ্টা করবে, বিরক্ত করার চেষ্টা করবে, বিপর্যস্ত করার চেষ্টা করবে, বিব্রত করার চেষ্টা তো করবেই। এখন সীমান্তের ওপারে যিনি বা যারা বসে আছেন, তারা 15 বছরের সুখ, স্বাচ্ছন্দ্য, আরাম, আয়েশ থেকে বিতাড়িত, এবং আরো হয়তো 15 বছর বা 25 বছরের স্বপ্ন তাদের চোখে ছিল, স্বপ্নটাও নষ্ট হয়ে গেছে। সেই স্বপ্নটা নস্যাৎ হয়ে গেছে এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানে। ফলে তাদের যে অন্তর্জ্বালা, এই অন্তর্জ্বালার জন্য তো তারা অনেক কিছু করার চেষ্টা করবে। বাংলাদেশকে ওই মৌলবাদী কেন, জঙ্গি রাষ্ট্র হিসেবেও তারা মানুষের কাছে প্রতিপন্ন করার জন্য চেষ্টা করতে পারে। কি বলেন সরব ভাই? চেষ্টা করতে পারে, তারা বলতে পারে। কিন্তু আমার কথা, আমি ঠিক বলতে চাই এটা, যে বাংলাদেশ কখনো মৌলবাদী রাষ্ট্র ছিল না, আর কখনো হবেও না, ইনশাল্লাহ হবে না। এই জন্য যে বাংলাদেশের মানুষ ধর্মভীরু, কিন্তু একটা চমৎকার সম্প্রীতি যারাই হোক, কিন্তু ধর্মান্ধ নয়। অ্যাট দি সেম টাইম এই মন্তব্যটা আমি আরো আগেও করেছি কয়েকবার, যে বাংলাদেশে কখনোই মৌলবাদী যারা আছে তারা ক্ষমতায় আসবে না, এমনকি কমিউনিস্ট যারা, প্রকৃত কমিউনিস্ট, তারাও ক্ষমতায় আসবে না। কারণ বাংলাদেশের মানুষ ধর্মভীরু কিন্তু ধর্মান্ধ নয়, আবার ধর্মহীনতাকেও তারা প্রশ্রয় দেয় না। যে কমিউনিস্ট মানে একটা ব্যালেন্স চাই কোথাও। এটা হলো ওই আর কি মডারেট আচ্ছা রিলিজিয়াস কান্ট্রি বলতে পারেন আমরা। এটা প্রোগ্রেসিভ বাট রাইটিস্ট যারা, প্রতিক্রিয়াশীল হয় যারা, রিঅ্যাকশনারিস্ট যারা, প্রোগ্রেসিভ কিন্তু রিঅ্যাকশনিস্ট না, প্রতিক্রিয়াশীল না বাংলাদেশের মানুষ। ফলে যতই চেষ্টা করা হোক, সীমান্তের ওপারে থেকে হোক, সীমান্তের ভেতরে থেকে হোক, বাংলাদেশকে মৌলবাদী রাষ্ট্র হিসেবে প্রতিপন্ন করার জন্য যতই চেষ্টা করা হোক, এটা কোনোদিন সাকসেস হবে না। এক। দ্বিতীয় হলো, দেখেন বাংলাদেশকে একটা জঙ্গির যে উত্থানের তকমা দিয়ে
বিব্রত করার জন্য চেষ্টা কিন্তু দীর্ঘদিন থেকে শুরু হয়েছে। সেটা 2001-এ বিএনপি ক্ষমতাসীন হওয়ার পর থেকে এই চেষ্টাটা হয়েছে বিভিন্ন পর্যায়ে। আপনার খেয়াল থাকার কথা, সব ভাইতে অবশ্যই তার খেয়াল আছে, 2005 সালে সারা বাংলাদেশের 64 ডিস্ট্রিক্টে বোমা বিস্ফোরিত হয়েছিল, রাইট? একটা ডিস্ট্রিক্ট বাদে, সেটা আমার ডিস্ট্রিক্ট মুন্সিগঞ্জ বাদে, সব জায়গায়, এবং কয়েকজন মারাও গিয়েছিল। এটা একটা যে চক্রান্ত, দেশীয় এবং আন্তর্জাতিক গোষ্ঠীর চক্রান্ত, যে বাংলাদেশের একটা জঙ্গি রাষ্ট্র হিসাবে পৃথিবীর কাছে, বিশ্বের কাছে প্রতিপন্ন করা, সেই চেষ্টাটা হয়েছিল। কিন্তু এখন বড় সমস্যা হলো কি জানেন, আমাদের জাতীয় ঐক্য নাই। আমরা হচ্ছে একটা ইস্যুতে অন্তত জাতীয় ঐক্য সৃষ্টি করবো, সেটা নাই। আমার মনে আছে সেই সময় প্রধানমন্ত্রী, তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জাতীয় ঐক্যের ডাক দিয়েছিলেন, যে বাংলাদেশকে যে বিপদগামী করার জন্য যে চক্র কাজ করছে, এটাকে প্রতিহত করার জন্য আমার সমস্ত রাজনৈতিক দলের একটা ঐকমত্য প্রয়োজন। সব গেছে, সব রাজনৈতিক দল আসছে, আসে নাই কারা? আওয়ামী লীগ এবং তার অনুসারী বামপন্থী কয়েকটা দল, যার ফলে ওই কাঙ্ক্ষিত জাতীয় ঐক্যমত্য আর হয় নাই। তো আমাদের যদি বাংলাদেশকে বাংলাদেশ হিসাবে রাখতে হয়, 71-এর মুক্তিযুদ্ধের যে চেতনা, এই চেতনা শুনলে আমার অনেকের মনে আবার ভয় ওঠে যে আমরা আওয়ামী লীগের চেতনা চলে আসলো কিনা। না, মুক্তিযুদ্ধের যে স্পিরিট, যে চেতনা, সেই চেতনাকে সমুন্নত রেখে, যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখে বাংলাদেশকে বাংলাদেশ হিসাবে আমরা রাখতে চাই, তাহলে একটা জাতীয় ঐক্যমত্যের দরকার আছে, অন্তত দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং তার যে পরবর্তী পদক্ষেপ সেইটা সম্পর্কে। সেটা যদি আমরা করতে না পারি, তাহলে নানা ধরনের উৎপাত আমাদের চারদিক থেকে ঘিরে ধরবে, এবং সেজন্য আমরা বিব্রত হব এবং শেষ পর্যন্ত বিপর্যস্ত হতে পারি। জি, অনেক ধন্যবাদ মহিউদ্দিন খান মোহন। আমরা নিশ্চয়ই এই বিষয়ে সতর্ক না হলে আসলে ষড়যন্ত্র চক্রান্তের বলি হয়ে শেষ পর্যন্ত আমাদের যে বিজয় নিয়ে আমরা গর্ব করছি, সেটি থেকে আবার আমরা ছিটকে পড়ার একটা আশঙ্কা তৈরি হয়ে যায়। আমরা আরও কথা বলবো এই বিষয় নিয়ে, একটা বিরতি নেবার সময় হচ্ছে এই পর্যায়ে। দর্শক, আমরা আজকে আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন, দুজন সিনিয়র সাংবাদিক রয়েছেন। রাষ্ট্রকে মৌলবাদের তকমা দেওয়ার চেষ্টায় শিরোনামে আমরা কথা বলছি, আরও রাজনীতির নানা বিষয় নিয়ে কথা বলবো। একটা বিরতির পর আশা করি আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত আরআইসির জনতন্ত্র গণতন্ত্রের সাথে আছি বাবু কামরুজ্জামান। আজকে আমরা কথা বলছি রাষ্ট্রকে মৌলবাদের তকমা দেওয়ার চেষ্টায় শিরোনামে এবং সমসাময়িক রাজনীতির নানা বিষয় নিয়ে কথা বলছি। আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন স্টুডিওতে, দুজন সিনিয়র সাংবাদিক রয়েছেন আমাদের সঙ্গে। মহিউদ্দিন খান মোহন রয়েছেন, সাংবাদিক ও রাজনীতি বিশ্লেষক, আরও একবার স্বাগত জানাচ্ছি। এবং সোহরাব হাসান রয়েছেন, সিনিয়র সাংবাদিক, যুগ্ম সম্পাদক, প্রথম আলো। স্বাগত জানাচ্ছি সোহরাব হাসান। সোহরাব হাসান, আমরা বিরতির আগে এই যে রাষ্ট্রকে মৌলবাদ যে বাংলাদেশ কখনোই ছিল না অথবা হওয়ার সম্ভাবনা নেই, সেই বিষয়ে মহিউদ্দিন খান মোহন অনেকগুলো বিষয় তুলে ধরছিলেন, সুস্পষ্ট করছিলেন। আপনার কাছে একটু জানতে চাইব যে বাংলাদেশে আসলে এখন যে ঘটনা প্রবাহের মধ্য দিয়ে যাচ্ছে, ইন্টারিম গভর্নমেন্ট দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা এক ধরনের অস্থিরতা, উদ্বেগ দেখতে পাচ্ছি, এবং এটা এক ধরনের ভাবমূর্তির ক্ষেত্রে এক ধরনের ভাবমূর্তি নষ্ট করবার একটা চক্রান্ত, আবার অন্যদিকে একটা ভাবমূর্তির অনেক সময় বিপন্নতার দিকে চলে যায়। সেই জায়গা থেকে সার্বিকভাবে আমরা দেখেছি বাংলাদেশে, আমরা বিরতিতে বসে বলছিলাম যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটা বিশেষ উদ্বেগ রয়েছে। আমরা দেখেছি যে আইনজীবী হত্যার ঘটনা, আমরা দেখেছি যদিও সংখ্যালঘুদের নির্যাতনের যে কথা বলা হয়, সেটি তো আসলে ঠিক গুজব বা সোশ্যাল মিডিয়ার খবরটাকে আসলে আমরা দেখি। সত্যিকার অর্থে তো আমরা দুর্গাপূজা খুব সফলভাবেই করতে পেরেছি। আপনার কাছে একটু এই বিষয়টা নিয়ে জানতে চাইবো যে আমরা আদৌ কি সংখ্যালঘু বাংলাদেশে কখনোই কি আমরা আসলে দেখেছি যে নির্যাতিত হয়েছে, নাকি এটা আসলে বরাবরই একটা বেশি মাত্রায় গুজব ছড়িয়েছে? না, ধন্যবাদ মোহন ভাইকে, শুভেচ্ছা। কিছু ঘটনা তো ঘটেছে, এটি অস্বীকার করা যাবে না। যেমন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমরা দেখেছি যে সংখ্যালঘু প্রধান শিক্ষক বা অধ্যক্ষ, তাদেরকে যেভাবে সরিয়ে দেওয়া হয়েছে। তারপর সরকারি অফিসেও কোথাও কোথাও হয়েছে, ব্যবসা প্রতিষ্ঠানে। কিন্তু সরকার কিন্তু দ্রুত পদক্ষেপ নিয়েছে। দুর্গাপুজোর কথা বললেন, যে সরকার, রাজনৈতিক দল, ছাত্র সংগঠনগুলো, এই আন্দোলনে বিজয়ী ছাত্র নেতারা, তারা কিন্তু মন্দিরে গিয়ে পাহারা দিয়েছে। সুতরাং এক ধরনের সুন্দর সৌহার্দ্যমূলক পরিবেশ ছিল। এখন সেই পরিবেশটি কেন, কী কারণে নষ্ট হলো? হ্যাঁ, চট্টগ্রামে এর আগেও একটি ঘটনা ঘটেছিল। ধরেন চট্টগ্রামেও যদি বলি, সেখানে এখন এই প্রশ্ন আসবে যে চিন্ময় কৃষ্ণ দাসকে জামিন দেওয়া উচিত ছিল কি উচিত ছিল না, এই বিতর্ক হতে পারে।
এবং তার অনুসারীরা বিক্ষুব্ধ হয়েছে, সেটাও হতে পারে, আমরা দেখি। কিন্তু এরকম একজন আইনজীবীকে হত্যা করা এটি কিন্তু কখনোই কাম্য নয়। জি। এবং তারপরও সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সরকার সামগ্রিকভাবে পরিবেশটা শান্ত রাখছে। এখন এখানে প্রশ্নটা হচ্ছে যে সরকার যদি আরেকটু সজাগ হতো, যে ওইটি ঘটনা না ঘটতে দিত। এমনকি অনেক সময় তো আমরা দেখি এজলাস মানে বিশেষ নিরাপত্তা বলয়ের মধ্যেও করতে পারে, আর সেটি করার সুযোগ ছিল কিনা। যে ঘটনা ঘটেছে, এখন মৌলবাদী তকমা দেখ বা না দেখ, আসলে হচ্ছে আমাদের নিরাপত্তা। এবং এই যে একটা অস্থিরতা, এটা যে শুধু সীমান্তের ওপার থেকে প্রচারণা বা এসব কারণ না, যারা ক্ষমতায় আছেন অর্থাৎ অন্তর্বর্তী সরকার, যে ছাত্র আন্দোলনে জয়ী হয়েছে এবং রাজনৈতিক দল, এই তিন পক্ষের মধ্যে এক ধরনের টানাপোড়েন তৈরি হয়েছে। সেখানে মানে এই সুযোগটা ঐক্যের ঘাটতি। এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বারবার ঐক্যের কথা বলছেন, হ্যাঁ, এবং নিশ্চয়ই ঐক্যের ঘাটতি আছে বলেই ঐক্যের উপর জোর দিয়েছেন। এবং ধরেন বিএনপি 5 আগস্টের আগে সব পক্ষের কি দাবি ছিল বা কি লক্ষ্য ছিল? লক্ষ্য ছিল যে সরকারটি জবরদস্তিভাবে 15 বছর বা 10 বছর, প্রথম 5 বছর তো তারা নির্বাচিত হয়ে এসেছে, যে জবরদস্তিভাবে দীর্ঘদিন ক্ষমতায় ছিল তাকে সরানো, মানুষের ভোটাধিকার হরণ করেছে, এটা তো মূল। এবং দমন পীড়ন বিরোধী দলের উপর, সাধারণ মানুষের উপর, বাক স্বাধীনতা ইত্যাদি এটি। কিন্তু এরপরে যখন সেই স্বৈরতান্ত্রিক সরকার বিদায় নিল, এরপর হলো দেশ কিভাবে পরিচালিত হবে। তা সেক্ষেত্রে এটা নিয়ে আমরা তো দ্বিমত, ভিন্ন মত দেখছি। ছাত্রনেতারা এক ধরনের কথা বলেন, রাজনৈতিক দলগুলো এক ধরনের বলে, অন্তর্বর্তী সরকার একভাবে তারা চিন্তাভাবনা করছে। এই যে এর মধ্যে একটা অস্থিরতা তৈরি হয়েছে, নির্বাচন হবে কি হবে না, এটা বিশেষ করে রাজনৈতিক দলগুলোর একটা বড় উদ্বেগ যে বিরাজনীতিকরণ হচ্ছে কিনা। এই সুযোগেই কিন্তু এই ধরনের অপপ্রচার বা মানুষের মধ্যে সংশয় সন্দেহ। এখন এর একটাই জবাব হচ্ছে, বাংলাদেশের একজন নাগরিকও, সে যে ধর্মের হোক, যে জাতিগোষ্ঠীর হোক, যে বর্ণের হোক, তার নিরাপত্তাহীনতায় ভুগবে না, তাকে নিরাপত্তা নিশ্চিত করা। তাহলেই কিন্তু এই ধরনের অপপ্রচারের সেটি হবে মক্ষম জবাব। জি, অনেক ধন্যবাদ। একটা চমৎকার বিষয় উত্থাপন বলেছেন সোহরাব হাসান। আমরা মহিউদ্দিন খান মোহন একই বিষয় আপনার কাছে জানতে যাবো, যে আমরা এই যে প্রতিটি নিরাপত্তার কথা আসলে সোহরাব হাসান বলছিলেন, সেখানে আসলে কোথাও একটা ঘাটতি আমাদের রয়ে গেছে, বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে, যেটি আসলে মানুষের মধ্যে এক ধরনের উদ্বেগ তৈরি করেছে, উৎকণ্ঠা তৈরি করেছে। সেই জায়গাটাই আসলে ইন্টারিম গভর্নমেন্টের চেষ্টায় ঘাটতি দেখেন, নাকি আসলে প্রশাসনেরই সহযোগিতা পাওয়া যাচ্ছে না, নাকি আসলে তারা সময় কম পেল, নাকি সময় পেয়েও সেটা কাজে লাগাতে পারলো না? আপনার কাছে কি মনে হয়? সবচেয়ে বড় কথা হলো যে এই সরকার, অন্তর্বর্তী সরকার, উত্তরাধিকার সূত্রে একটা লেজে গোবরের প্রশাসন পেয়েছে। লেজে গোবরের প্রশাসন, এটা প্রশাসনের কোনো ঠিক নাই। পুলিশ পলাতক, কয়েকদিন তো পুলিশই ছিল না, একেবারে পুলিশবিহীন ভাবে আমাদের দেশটা চলেছে। আমরা শিক্ষার্থীদেরকে দেখছি ট্রাফিক নিয়ন্ত্রণ করতে, কোন পরিস্থিতিতে এটা হতে পারে। এবং এখনো অনেক, যেটা আমার মনে হয় না যে পৃথিবীর কোনো দেশে এটা কখনো হয়েছে, পুলিশের সিপাহি, পুলিশের অফিসার এখনো অনেকে কাজে যোগদান নেই। ফলে একটা গ্যাপ রয়ে গেছে। পাশাপাশি এরা যে কঠোর হবে আবার আইন শৃঙ্খলা রক্ষায় বা দুষ্কৃতকারীদের দমনে, সেই লোকবলটাও তো প্রয়োজন। সেটা মনোবলটা নাই তাদের। লোকবল তো পরে কথা, মনোবলটা নাই। যে একটা লাঠি চার্জ করলে আবার হয়তো তাদের উপর একটা ব্লেম আসবে, সে আওয়ামী লীগের আমলের মতো শুরু করেছিস নাকি। ফলে আমি কয়েকজন পুলিশ অফিসার আমার পরিচিত আছে, তাদের সাথে কথা বলেছি, এরা তো এই সমস্ত বিপদে আছে এখন, যার ফলে পুলিশ প্রশাসন সে আগের মতো অ্যাক্টিভ হতে পারছে না। কারণ এরা এক সময় আওয়ামী লীগের, যে পতিত আওয়ামী লীগের আমলে লাঠিয়াল হিসেবে ব্যবহৃত হয়েছে, সরকারের বা সরকারি দলের লাঠিয়াল হিসেবে ব্যবহৃত হয়েছে। ফলে জনগণও কিন্তু পুলিশকে এখন আস্থায় নিতে পারে নাই, বরং আমরা দেখছি কিছু কিছু ঘটনায় এই পুলিশকে ভবিষ্যতে ক্ষমতায় যাবে এরকম অনেক দল ব্যবহার করার চেষ্টা করতেছে, বিভিন্ন অ্যাঙ্গেলে ব্যবহার করার চেষ্টা, নিজেদের স্বার্থ উদ্ধার করার জন্য। কিন্তু তাদের উচিতটা কি? যারা যেই দলগুলো সামনে ক্ষমতায় যেতে চায়,
প্রতিদ্বন্দ্বিতা করছে এখন, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা, পরে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবে, তাদের উচিতটা কি? উচিত এই সরকারকে সহযোগিতা করা, পরিপূর্ণ সহযোগিতা করা, একেবারে মানে কেন খাত থাকবে না ওই সহযোগিতায়। যে কারণ আপনি কি দেখছেন যে সহযোগিতা আসলে হচ্ছে না বা না, হচ্ছে না। আচ্ছা, যেই রকম সহযোগিতা এই সরকারের পাওয়া উচিত ছিল বিএনপি সহ অন্যান্য দলের কাছ থেকে সেই রকম সহযোগিতা, তারা তো দাবি করছেন যে নিয়মিত সহযোগিতা করে যাচ্ছেন, তারা কোনো চাপ দিচ্ছেন না। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব উনি কিন্তু এই সরকারকে সহযোগিতার কথা বারবার বলে যাচ্ছেন, কিন্তু তাদের মধ্যে আবার নানা রকম বক্তব্য আমরা দেখেছি। তাদের মধ্যে ভিন্ন ভিন্ন বক্তব্য। চারজন নেতার নাম করতে পারবো, একই দিনে চারজন নেতা চার রকম কথা বলছে সোহাগ ভাই। জি, তারেক সাহেব বলছেন একটা, রিজভী সাহেব একরকম, গয়সর রায়চৌধুরী একরকম, গয়সর আবার ওই জয়নাল আবদিন ফারুক একটা বলে, আর আলমগীর সাহেব আর একটা বলেন, মির্জা আলমগীর সাহেব বলে। এটা তো হয় না, আপনাকে এক সুরে কথা বলতে হবে। আপনার চেয়ারম্যান যেটা বলবেন আপনারা সেটাকেই ফলো করবেন, বরং সেটা ব্যাখ্যা দিতে পারেন। এখন কথা হলো যে আপনারা এই শেখ হাসিনা সরকারের বিদায় চেয়েছেন, আল্লাহর তরফ থেকে আপনাদের জন্য একটা নাজিল হয়েছে, আপনারা পেয়ে গেছেন, সেটা বিদায় হয়ে গেছে। এখন আপনাদের দায়িত্ব কি? এখন আপনাদের দায়িত্ব হলো যে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য এই সরকার রাস্তাটা পরিষ্কার করবে, যে রাস্তা ধরে আপনারা এগিয়ে যাবেন। সেটার মধ্যে অনেক জঞ্জাল, 15 বছরের জঞ্জাল আছে, তার আগেরও জঞ্জাল আছে। সেই জঞ্জালগুলো ওনারা ওই বুলডোজার দিয়ে সরিয়ে ক্লিয়ার না করা পর্যন্ত হাঁটতে পারবেন না, লেভেল প্লেইং ফিল্ড হবে না। তাহলে তাদেরকে সহযোগিতা করেন। তাদেরকে সহযোগিতা করতে হলে আপনাদের একটু ধৈর্য ধরতে হবে। আপনারা ভালো ভালো খাবার খেতেও চাইবেন, আপনারা বাবুর্চিকে রান্না করার সময়ও দিবেন না, আপনাদের কাঁচা খেতে হবে তার। আর কাঁচা যদি খান বা অর্ধ রান্নাকৃত, অর্ধ রান্নাকৃত খাবার যদি খান, তাহলে তো আপনার উদরাময় হবে এবং সেটা আপনার বমি করে ফেলে দিতে হতে পারে। সুতরাং একটু ধৈর্য ধরতে হবে। এই প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব কিন্তু বলেছেন যে তার এই সরকারের মেয়াদ 4 বছরের বেশি হবে না। সেটা কত হতে পারে? 3 বছর হতে পারে, 2 বছর হতে পারে, 2 বছর হতে পারে। উনি যখন বলেছেন যে 4 বছরের বেশি হবে না, সেটার উপরে আস্থা রেখে বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর আমি অবাক হয়ে যাই, আমি নাম বলবো কিনা, যে সারা বাংলাদেশে একটা পার্লামেন্টারি মেম্বারশিপ পাবে কিনা একটা দল, সেই ছেলেটাও দেখি নির্বাচন চায় দ্রুত, সেই ছেলেটাও দ্রুত নির্বাচন চায়। আমি ছেলেটা বললাম। এবং আমরা দেখেছি যে আমি নিজেও এই টকশোতে বিভিন্ন যারা বিএনপি থেকে এসছেন বা যারা অন্যান্য এসছেন অনেকেই, তারা সবসময় যে দ্রুত 90 দিন হতে না হতেই কেন নির্বাচন হচ্ছে না, অথবা কেন আমি বিএনপির কর্মী ছিলাম, ক্ষুদ্র একজন কর্মী ছিলাম, 38 বছর আমি দলটা কর্মী ছিলাম। আমি সবচেয়ে অবাক হয়ে যাই, বিএনপির বিরুদ্ধে বলতে চাই না, কিন্তু তাদের এই যারা দেশে যারা নেতা আছেন, যে পরিচয়টা 5 তারিখে হাসিনা সরকার বিদায় নিল, পালিয়ে গেল। 6 তারিখে তারা সমাবেশ ডেকে নির্বাচন চাইলেন দ্রুত। কার কাছে? তখন তো গভর্নমেন্টই নেই, তখন তো গভর্নমেন্ট ছিল না। 8 তারিখে গভর্নমেন্ট ফর্ম হলো, এবং তারপরে তারেক সাহেব যে বক্তৃতা দিলেন নয়াপল্টনের জনসভায় ভার্চুয়ালি, কি চমৎকার বক্তৃতা দিয়েছেন উনি। একজন ন্যাশনাল লিডারের ভূমিকায় উনি অবতীর্ণ হলেন, এটা অনেক দায়িত্বশীল নেতার মতো বক্তৃতা দিয়েছেন। ওটাই হলো দলের কথা হওয়া উচিত। আর এই যে দ্রুত নির্বাচন দেন, দ্রুত রোড ম্যাপ দেন, আরে ভাই আপনার রোডই তো নয়, ম্যাপ দেবে কোত্থেকে? রোডটা তৈরি করতে দেন আগে। জি, আমরা আরো কথা বলবো মহিউদ্দিন খান মোহন এই বিষয় নিয়ে। আরেকটা বিরতি নেবার সময় হয়েছে। সোহেব হাসান, দর্শক, আমাদের সঙ্গে দুজন সাংবাদিক রয়েছেন, সিনিয়র সাংবাদিক। আজকে আড়াইসির গণতন্ত্রে কথা বলছি, সমসাময়িক রাজনীতি এবং রাষ্ট্রকে মৌলবাদের তকমা দেওয়ার যে চেষ্টা, তা নিয়ে আমরা আরেকটা বিরতি নিচ্ছি। আশা করি আমাদের সঙ্গে থাকবেন। দর্শক, আরও একবার স্বাগত। আড়াইসির গণতন্ত্রে আজকে কথা বলছি সমসাময়িক রাজনীতি এবং রাষ্ট্রকে মৌলবাদের তকমা দেওয়ার চেষ্টা। এই শিরোনামে আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন, মহিউদ্দিন খান মোহন এবং সোহেব হাসান, দুজন সাংবাদিক। আরও একবার স্বাগত আপনাদের দুজনকেই। আমরা সোহেব হাসান শুরুতে, আমাদের একেবারেই সময় শেষ, সংক্ষেপে একটু মন্তব্য নেব। এই মুহূর্তে আসলে অন্তর্বর্তীকালীন সরকার যে প্রক্রিয়ায় চলছে, আমরা দেখছিলাম যে সবাই একটা জায়গায় বোধহয় একমত হচ্ছেন যে জাতীয় একটা ঐক্যের কথা বলছেন, রাজনৈতিক ঐক্যের কথা বলছেন। সেই ঐক্যের জায়গায় একটা বড় ছন্দপতন দেখছেন কিনা, এবং সেটি হলে আসলে কেন হচ্ছে, যদি একটা বড় প্রশ্ন হয়ে গেল। আসলে হচ্ছে যে জনজীবনের যে সমস্যা, এটি সমাধান করতে না পারলে মানে রাষ্ট্র মানে কোথাও না কোথাও এর বিচ্যুতি, ব্যাঘাত, ঘাটতি, অস্থিরতা, অনিশ্চয়তা এটি বেড়ে যায়। সরকারের যেটা উচিত সেটা হলো আইন শৃঙ্খলা রক্ষা পরিস্থিতি। এটি শুধু সংখ্যালঘুদের তো বটেই, সংখ্যাগুরুদেরও
প্রতিটি প্রান্তিক এই ধরনের অবস্থায় কি দুর্বল সবসময় মানে আরও বেশি নিগৃহীত হয়, দুর্বল হয়ে বেশি বঞ্চিত হয়, সেটি যাতে না হয়। আর হচ্ছে নিত্যপণ্যের দামটা যদি সহনীয় করতে পারে, এটা হবে এই অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় সাফল্য। কারণ মানুষের তো প্রত্যাশা থাকে, যেমন বলে যে এই সরকার আসে অনেক প্রত্যাশা, কিন্তু প্রথম প্রত্যাশা হচ্ছে মানুষের বাজারটা সহনীয় রাখা। তো সেই ক্ষেত্রে কিন্তু কোনো দৃশ্যমান কোনো তৎপরতা আমরা দেখিনি এ পর্যন্ত। আশা করি সরকার এই ব্যাপারে নজর দেবে এবং বিকল্প উপায় হলেও একটি বলতে পারি যে অর্থ উপদেষ্টা যেটি বলছেন তৈরি পোশাক শিল্পের 12 লাখ শ্রমিককে রেশনিংয়ের ব্যবস্থা করবে, যেটি গত সরকারে আমলেই সিদ্ধান্ত হয়েছিল। এ ধরনের বিকল্প সিদ্ধান্ত, এ ধরনের ভালো সিদ্ধান্ত নিতে পারে সরকার। জি নিশ্চয়ই, অনেক ধন্যবাদ। আমরা মহিউদ্দিন খান মোহন একেবারে সংক্ষেপে মন্তব্য নিতে চাই যে ষড়যন্ত্র আসলে চলবেই, কিন্তু রাষ্ট্রকে তো সুষ্ঠুভাবে আসলে পরিচালন করতেই হবে, তা না হলে তো সেই ব্যর্থতার দায় গিয়ে আবার সরকারের কাঁধেই পড়ে শেষ পর্যন্ত। দেখেন, একটা কথা ফেসবুকে খুব লেখা হয় আজকাল যে পৃথিবীর সবচাইতে প্রাচীন যন্ত্রের নাম হলো ষড়যন্ত্র। মানুষের একটা ষড়যন্ত্র আছে, মানে গলার স্বর, আর একটা হলো এই যে চক্রান্ত, যেটাকে ষড়যন্ত্র, এটা থাকবেই। এটা একটা পরিবার থেকে শুরু করতে সমাজ, রাষ্ট্র, সবখানে ষড়যন্ত্র থাকবে, কিন্তু সেই ষড়যন্ত্রকে মোকাবিলা করে আপনাকে সঠিক পথে চলতে হবে। যদি আপনি রাষ্ট্রের দায়িত্বে থাকেন, তাহলে আপনাকে আরও বেশি সতর্ক হতে হবে যেন ষড়যন্ত্রকারীরা সফল হতে না পারে। যদি সফল হয় তাহলে আপনি ফেল করবেন। আপনাকে চেষ্টা করতে হবে ষড়যন্ত্র মোকাবিলা করে দেশের মানুষকে শান্তি এবং শৃঙ্খলার মধ্যে রাখা। এই শৃঙ্খলাটা আসলে আসছে না কেন মনে হয় আপনার কাছে? জানমালের নিরাপত্তা চায়, দুইভাবে জানমালের নিরাপত্তা দিতে পারে। একটা হলো সিকিউরিটি দিয়ে দুষ্কৃতকারীদের হাত থেকে বাঁচিয়ে, আর একটা হলো তার খাবারের ব্যবস্থা করে। কারণ খাবার না থাকলে কিন্তু জীবনের নিরাপত্তা নাই, মারা যেতে পারে না খেয়ে। সুতরাং আপনাকে দ্রব্যমূল্য কমাতে, যেটা সোহাব ভাই বললেন, এই দ্রব্যমূল্য আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। নিয়ন্ত্রণের কোনো কিছু আমরা দেখছি না। সেই সিন্ডিকেট এখনো বহাল আছে। তেলের দাম আবারও বাড়তেছে, আলুর দাম 80 টাকা 70 টাকা কেজি। মানে হাউ ফানি, আমি তো কল্পনাই করতে পারি না। আমি আলুর দেশের লোক, বিক্রমপুরের লোক, আমি সেখানে আলু বলে 75 টাকা 80 টাকা কিনতে হয়, আমার নিজেই কিনি। এটা তো চলতে পারে না। এই সরকারের প্রতি মানুষের যত প্রত্যাশা, যদি প্রত্যাশা পূরণ না হয় তাহলে হতাশাও কিন্তু ওইভাবে গ্রাস করবে। এই ব্যাপারে সরকার আমাদের সতর্ক হওয়া দরকার। এবং ওই যে ঐকমত্য বললেন না, পলিটিক্যাল পার্টিগুলোর সাথে কথা বলে কয়ে সময় নিতে হবে যে ভাই আমি 3 বছরের মধ্যে সব দিয়ে দিব তোমাদের, তোমরা নির্বাচন করে ক্ষমতায় এসো, আমাকে সময় দাও, করে যাই। জি, অনেক ধন্যবাদ মহিউদ্দিন খান মোহন এবং সোহরাব হাসান, আপনাদের দুজন কাজকে আলোচনায় সময় দেওয়ার জন্য। দর্শক, আমরাও আশা করব অন্তর্বর্তীকালীন সরকারকে যে সহযোগিতা, সেই সহযোগিতা করবেন এবং একটি ঐক্যের মাধ্যমে, জাতীয় ঐক্যের মাধ্যমে সুন্দর যে রাষ্ট্র, সেই রাষ্ট্র আমাদের তৈরি হবে, সেটি প্রত্যাশা। আজকের মতো গণতন্ত্র আমরা শেষ করছি। আগামীকাল আবারও দেখা হবে নতুন অতিথির সাথে। আপনারা ভালো থাকুন, নিরাপদে থাকুন।